আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজ জুলাই মাসের ১৩ তারিখ ২০২৬ সাল। পড়ন্ত বিকেলে এই ভিডিওটি করছি। ১১ তারিখ এবং ১২ তারিখ এই দুদিন সারা বাংলাদেশে মুষলধারে বৃষ্টি। তার আগে গত এক সপ্তাহ ধরে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে প্রকৃতির বিরূপ আচরণে যেভাবে অঝরে বৃষ্টি ঝরেছে, অবস্থা দৃষ্টি মনে হয়েছে আল্লাহর গজব নাজিল হয়েছে। কেবলমাত্র চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ পাহাড়ি এলাকাগুলোতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে এ যাবৎকালে যতটা পেপারে এসেছে অ্যাবাউট ৩৫ জনের মতো মানুষ মারা গেছেন। কত মানুষ যে গৃহহীন হয়েছেন, কত মানুষ আহত হয়েছেন, এবং যে সকল এলাকাতে রাস্তার উপরে ছিন্নমূল মানুষ বসবাস করে, অস্থায়ী সেই মাটির ঘর করে বা অন্য পলিথিন বিছিয়ে, সে সকল এলাকায় রীতিমতো হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। বসতবাটি মানে পানিতে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটু পানি নয়, বুক পানি, কোমর পানি। গবাদি পশু নিয়ে, নিজেদের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, মানে অভুক্ত মানুষের যে আহাজারি, এসব দেখে মনে হয় যেন প্রকৃতি রুষ্ট হয়ে গেছে। যে দৃশ্য ছোটকালে কোনোদিন দেখিনি, শুনেছি। চারিদিকে অথই পানি, থই থই পানি, মানুষ মারা যাচ্ছে, দাফন কাফন করার কোনো ব্যবস্থা নেই। তখন সেই কাফন পুড়িয়ে কলা গাছের ভেলায় করে নদীতে বা বন্যার পানিতে সেই লাশ ভাসিয়ে দেওয়া হতো। এটা ৭০, ৭১, ৭২, ৭৩ সনে এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু আমি দেখিনি। কিন্তু এইবার এই ঘটনা দেখলাম। আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে দেখেছেন যে এরকম বেশ কয়েকটি এলাকাতে সম্পূর্ণ এলাকা ডুবে যাওয়ার কারণে সেখানে মৃত ব্যক্তিকে লাশ কলার ভেলায় দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই যখন প্রকৃতির অবস্থা, ঠিক সেই সময়টিতে রাজনীতির অঙ্গনে অভিনয়, মোনাফিকি, বাদরামো, অমানবিক কর্মকাণ্ড চরম অবস্থায় পৌঁছে গেছে। এরকম প্রাকৃতিক যখন দুর্যোগ আসে, যখন মানুষ হেদায়েতের পথে থাকে, তখন তারা বিনম্র আচরণ করে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, ভয় পায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং যতটা সম্ভব ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রতিপক্ষকে দেখে। কিন্তু এই যে প্রকৃতির বিরূপ অবস্থা, যখন মানুষ না খেয়ে মরছে, হতাশা চারিদিকে, তখন ত্রাণ বিতরণের নামে যে অভিনয় চলছে, যে বন্যার্তদের দেখতে যাওয়ার নাম করে যে সকল ঘটনা ঘটছে, তারপরে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সরকারের বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান যে কর্মকাণ্ড করছে, তাতে করে যে কোনো সুস্থ মানুষ এই দৃশ্য দেখলে অসুস্থ হয়ে যাবে। রোম যখন জ্বলছিল বা পুড়ছিল, ঠিক সেই সময় নীরও বাঁশি বাজাচ্ছিল। ঠিক একই সময় এখন বাংলাদেশের সব ক্ষেত্রে স্কুল ডুবে গেছে, ছাত্রছাত্রী কোনো নামগন্ধ নাই, কিন্তু পরীক্ষা পেছানো যাবে না, পরীক্ষা দিতেই হবে। এরকম মানে বিশ্রী বিশ্রী সব ঘটনা। দেশের যখন এই অবস্থা, তখন আপনাকে সেলফি তুলতে হবে। এই সময়টার মধ্যে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পুরো দক্ষিণাঞ্চল যেখানে তছনছ, সেখানে গিয়ে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এবং সেই কাজ করতে গিয়ে মানে বরিশালের গৌর নদী বা আগলঝরা এলাকাতে একটা বাজার আছে, মহাসড়কের উপর বাটাজোর বাজার। সেই বাজারে
প্রধানমন্ত্রী গিয়েছেন একটা অনুষ্ঠানে, ছোট্ট একটা গ্রাম্য অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে, এত ছোট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এত ছোট অনুষ্ঠান করেন না। এবং সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে যে বিশৃঙ্খলা অবস্থা, সেখানে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা হচ্ছে, সেখানে মাইক হাতে প্রধানমন্ত্রীকে যে অসহায় অবস্থায় দেখা যাচ্ছে, এটি কোনো অবস্থাতেই 18 কোটি মানুষের একটি দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মের চিত্র হতে পারে না। যখন দেখবেন এরকম অসামঞ্জস্যকর কোনো ঘটনা ঘটে, একটা যে অনুষ্ঠানে লোক হবে 200, সেখানে লোক হয়ে গেছে 2 লাখ, একটা অনুষ্ঠানে লোক হবে 2 লাখ, সেখানে লোক হয়েছে 200, এগুলো ভালো লক্ষণ নয়। নেচার ইটসেলফ এটা ডিসকোঅপারেশন করে, আপনাকে একটা মেসেজ দেয়, ইউ শুড নট গো ফরওয়ার্ড। এবং এই বিষয়গুলো আমাদের যারা রাষ্ট্রকর্মে নিযুক্ত, তারা একটু খোঁজ নিলে জানতে পারতেন যে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো তাদের বডি, শরীর। শরীর যেখানে সায় না দেয়, যে পরিবেশে শরীর সায় দেয় না, সেখানে যাওয়া উচিত নয়। যেদিন জুলিয়াস সিজার সিনেটে ছুরিকাঘাত হলেন, সেদিন তার শরীরটা ভালো ছিল না, সারা রাত জ্বর, তারপর ম্যাজ করছিল। তো তিনি যেতে চাচ্ছিলেন না, কিন্তু তার যারা লোকজন আছে তারা খুব জোর করে তাকে সেদিন সিনেটে পাঠালো, এবং তিনি সিনেটে গেলেন ওই অসুস্থ শরীর নিয়ে, এবং ওখানে ব্রুটাস তাকে মেরে ফেলল। জিয়াউর রহমান যেদিন নিহত হন, সেদিনও তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। রাত্রি 2টো পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে, চিটং ক্যান্টনমেন্টে ছিলেন। তো ক্যান্টনমেন্টে যারা পরস্পর বিরোধী সেনাবাহিনীর কর্তারা ছিলেন, তাদের মধ্যে বিরোধ ছিল, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করেছেন। তার আগে চট্টগ্রামের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কোনো ভালো ফলাফল আসেনি। ক্লান্ত হয়ে, বিধ্বস্ত হয়ে তিনি সার্কিট হাউসে গেছেন। ফজরের আজানের সময়টাতে নর্মালি তিনি উঠে যান নামাজ পড়ার জন্য, কিন্তু সেদিন তিনি উঠতে পারেননি। আজান কানে বাজছিল, কিন্তু অন্য সময় যেভাবে তিনি উঠেন আজানের সঙ্গে সঙ্গে, সেদিন উঠতে পারেননি। সেই ক্লান্তি এবং বিধ্বস্ত অবস্থায় আততায়ীরা সার্কিট হাউসে আক্রমণ চালায়। তো উনি যদি সেই রাতেই বুঝতে পারছেন যে আমার বডিটা সিগন্যাল দিচ্ছে না ঠিক মতো, অথবা তিনি যে চট্টগ্রাম যেদিন যাচ্ছিলেন, অঝোরে বৃষ্টি হচ্ছিল, ব্যাড সিগন্যাল, তার চট্টগ্রামে যাওয়াটাই ঠিক হয় না, তিনি জোর করে সেখানে গিয়েছেন প্রকৃতির বিরুদ্ধে। এখন বাংলাদেশের যে প্রকৃতি, এই জুলাই মাসে, জুলাইটা শুরু হলো, গত বছর জুলাইতে এমন ছিল না, তার আগের বছর জুলাই তো পুরোটাই প্রকৃতি জনগণের পক্ষে, রাজনীতিবিদদের পক্ষে করে দিয়েছিল 2024 সনের জুলাইটি। আর 2025 সনের জুলাইটি অতটা গ্রেসফুল ছিল না, কিন্তু এইবারের মতো ছিল না। এইবারে জুলাই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল জুলাই সিডিআই, সেটি নিয়ে কত লঙ্কা কাণ্ড, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে শুরু হলো রাজনৈতিক দুর্যোগ, শেখ হাসিনা দেশে আসবেন, এরপর আরও নানা কর্মকাণ্ড। এর প্রেক্ষিতে সরকারি দলের মধ্যে নানা রকম বিভক্তি। এক নেতা বলছেন যে আওয়ামী লীগ যে সকল ইয়াবা ব্যবসা করত, চোরাচালানি করত, টাউটারি বাটপারি করত, এখন তা বিএনপির এক শ্রেণীর নেতারা সেই কাজগুলো করছে। পার্লামেন্টে বসে এক এমপি আর এক এমপিকে বলছে, আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার চালান আনা নেওয়া হয়। বোঝার চেষ্টা করুন যে ভিতরে জাস্টিস সাত্তারের আমলে যে বিরোধ ছিল, বিসংবাদ ছিল মন্ত্রী এমপিদের মধ্যে, তার চেয়ে কি এখন কম আছে না বেশি আছে? যারা ভিতর আছেন তারা বুঝতে পারবেন।
সুপ্রিম কোর্ট থেকে সেক্রেটারিয়েট, সব জায়গাতে এলোমেলো অবস্থা। পুলিশের মধ্যে সর্বকালের নিকৃষ্ট অস্থিরতা চলছে। পুলিশ এখন যা কিছু ঘটছে পুলিশ ধারণ করতে পারছে না। একের পর এক বিভিন্ন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, একের পর এক যাকে বলা হয় স্বাধীনতার পক্ষের শক্তির ট্যাগ দিয়ে, একের পর এক বিএনপি বিরোধী ট্যাগ দিয়ে যেভাবে পুলিশের সমস্ত দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে, পুরো পুলিশ বাহিনী ফাঁকা। খালি জায়গাতে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে খুব অল্প সময়ের জন্য। জনাব আরিফ নামক একজন এই পুলিশের এসপি কর্মকর্তা, সে তো সরাসরি সাংবাদিক নাজমুস সাকিব তার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে সকল কথাবার্তা বলেছেন রীতিমতো লোমহর্ষক। অন্যদিকে গত 17 বছর ধরে পুলিশে যে সকল বড় বড় কর্তারা সাফার হয়েছেন তারা এই জমানাতে এসে একটা পোস্ট পোর্টফোলিও পেয়ে 6 মাসের বেশিও তারা ভোগ করতে পারেনি, এর মধ্যেই তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আর নতুন নতুন জায়গায় যারা আসছে এরা বিএনপি করবে কিভাবে? এরা নয় জামাত করে নয় আওয়ামী লীগ করে। এর কারণ হলো, ধরুন এডিশনাল এসপি থেকে এই অল্প 2 বছরের মধ্যে একটা ছেলে যদি ডিআইজি হয়ে যায়, তাহলে রিক্রুটমেন্টটা হয়েছিল কবে, কোন আমলে হয়েছিল, কিভাবে হয়েছিল? সে আওয়ামী লীগ হয় কি করে, সে বিএনপি হয় কি করে? এই অবস্থা পুলিশে। সিমিলারলি একটা রাষ্ট্রকে চালায় সেই সিভিল সার্ভিস। সেই সিভিল সার্ভিসের সেক্রেটারি থেকে শুরু করে উপসচিব পর্যায়ের যারা ডিসি র্যাঙ্কে ছিল পাইকারি হারে প্রথমে ওএসডি, তারপরে চাকরিচ্যুত এবং আরও সামনে চাকরিচ্যুত করার প্ল্যান চলছে। 2018 সালে যারা ডিসি হিসেবে নিয়োজিত ছিলেন তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। আর এই সময়টিতে যারা এসপি ছিলেন খুব কয়েকদিন আগে এরকম 37 জন না 38 জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজে ওই সময়টাতে যারা ডিসি ছিলেন তারা হয়তো কেউ এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কেউ হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, তো তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। ওএসডি করে রাখার পর এখন তাদেরকে দেখা গেল যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে তারা পারিবারিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে তছনছ হয়ে গেছে। 2018 সালে আমি নির্বাচন করেছি। আমি ওই সময়টাতে এসপি, ডিসি তাদের দ্বারা, টিওনোর দ্বারা, ওসি দ্বারা মারাত্মকভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছে। শুধু আমি না, বিএনপির 300 এমপি হয়েছেন। কিন্তু এত কিছুর মধ্যে যেটা হয় যে কিছু কিছু কর্মকর্তা যারা নিজেরা তাফালিং করেছেন অগ্রগামী হয়ে, কিছু কিছু কর্মকর্তা চুপ ছিলেন, কিছু কিছু কর্মকর্তা নীরব থাকতে বাধ্য হয়েছেন, আবার কিছু কিছু কর্মকর্তা গোপনে সাহায্য সহযোগিতা করেছেন। এটা সত্য কথা। এখন আপনি শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্য আপনি দেখেন যে আসলে কোন লোকটি অন্যায় করেছে, ঘুষ করেছে, দুর্নীতি করেছে, আওয়ামী লীগের তাফালিং করেছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। যেমন ধরুন 2018 সালে আমার সাথে খুব আচরণ হয়েছে, কিন্তু তখন যে ডিসি ছিল সেই ডিসি তেমন কিছু করেনি, অনেকটা প্রফেশনাল। এসপি খুব বেশি তাফালিং দেখায়নি, কিন্তু একটা এডিশনাল এসপি ছিল, ও মাই গড, ওকে দেখে মনে হতো জয়নাল হাজারি। সে পারলে আমাদের যে এমপি প্রার্থী ছিলাম, আমাদের পাছার উপরে বুটের লাথি মারার জন্য সে সারাদিন মিলিটারি যুদ্ধের যে গাম বুট আছে ওইগুলো পরে থাকতো। একজন এডিশনাল এসপি, আমি নাম জানি না, এত বেয়াদব এসপি আমি জীবনে দেখি না। আমি শিওর সেই যে এসপি কিছু করেনি ওই সময়, সেই এসপির চাকরি চলে গেছে, কিন্তু এডিশনাল এসপি এখন কোথায় আছে আই ডোন্ট নো। আবার দেখুন আমার সময়টাতে 18 সনে পটুয়াখালীতে যে এসপি ছিল সেই ডিসি ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান, ভদ্রলোক মানুষ। তাকে হয়তো ওএসডি করা হয়েছে, কিন্তু তারপরে একজন ডিসি গেছে, আমার নামটা মনে আসছে না, যে ডিসি আমার বাড়িটা ভেঙে দিছে। ওখানে আওয়ামী লীগ, বিএনপির যত নেতা ছিল
কামাল সম্ভবত সেই ডিসির নাম বোধহয় কামাল, এরকম কিছু একটা হবে, নরসিংদী বাড়ি, পাগলা টাইপের। পুরো পটুয়াখালীর 4টি সংসদীয় এলাকাতে বিএনপির যত মানে এমপি প্রার্থী ছিল, যত নেতাকর্মী ছিল, সবার বাবার নাম ভুলে দিচ্ছে নির্বাচনের পরপর। এবং ওখানে যে যারা আওয়ামী লীগের পান্ডা ছিল, সেই পান্ডাদের সাথে একসাথে বসে যত রকম অপকর্ম আছে সব একসাথে করত। আচ্ছা, এখন সে কোথায় আছে? তাকে কি ওএসডি করা হয়েছে? সম্ভবত না। হয়তো সে বহাল তবিয়তে এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে, আমি জানি না, আই ডোন্ট নো। তো এইভাবে আমার বক্তব্যটা হলো যে আপনারা যদি শাস্তি দিতে চান কাউকে, তদন্ত করেন, তারপরে বিচার করেন, বিধি মোতাবেক তাদেরকে শাস্তি দেন। কিন্তু গণহারে, পাইকারি হারে যদি দেওয়া হয়, তাহলেই হবে কি, পর্দার আড়ালে নানা রকম খেলা হবে। আমাদের দেশে যখনই কোনো একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার পেছনে প্রথমত কলকাঠি নেড়েছে সামরিক বাহিনী, দ্বিতীয়ত কলকাঠি নেড়েছে সচিবালয়, সেক্রেটারিয়েট। এখন এই বর্তমান সরকার এসে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন হয়েছে, তারপর পুলিশে ব্যাপক ব্যাপক পরিবর্তন হয়েছে, আর সচিবালয়ে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। আর এই শক্তিগুলো যখন একটি রাজনৈতিক সরকারকে ডিসকোঅপারেশন করে, তখন কি হয় আপনি দেখেন। এর আগে এরশাদের পতন হয়েছে, জেনারেল নুরুদ্দিন তাকে সাহায্য করেনি। বেগম জিয়ার পতন হয়েছে, একবার জনতার মঞ্চ হয়েছিল, সচিবালয় থেকে সমস্ত অফিসাররা বের হয়ে এসেছিল। দ্বিতীয় দফায় বেগম জিয়ার পতন হয়েছিল, সামরিক বাহিনী তার কথা শুনেনি, মঈনুদ্দিন ফখরুদ্দিন। এইবার শেখ হাসিনার পতন হলো বিকজ এইবার সামরিক বাহিনী শেখ হাসিনার কথা মতো গুলি চালাতে রাজি হয়নি, আর গুলি চালানোর মতো অবস্থা তাদের ছিল না। এই কারণে একটা বাহিনীকে শক্তিশালী করার জন্য যে ট্রেনিং দরকার, শেখ হাসিনার সমস্ত ফোকাস ছিল পুলিশকে কেন্দ্র করে। আর্মিকে সে পুরো সময়টাকে অবহেলা করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, যেন তাদের ভুঁড়ি বাড়ে, যেন তাদের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, যেন তাদের লোভ হয়, তারা ব্যবসা বাণিজ্য পায়, বড় বড় পোর্টফোলিও পায়। জাতিসংঘ মিশনে যাও, টাকা উপার্জন করো, প্রেষণে আসো, বিভিন্ন দূতাবাসে কাজকর্ম করো, এই রাস্তা বানাও, গাড়ি বানাও, কন্ট্রাক্টারি করো, কিন্তু বন্দুক তুলে নিও না। আর সেই কাজ করার ফলে কি হলো, এই সুশৃঙ্খল বাহিনীটি এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার মতো যে সাহস দরকার, নেতৃত্ব দরকার, এটা শেখ হাসিনার জমানাতে এক জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করলে হবে না। এটা ছিল না, ট্রেনিংগুলো হয়নি। আপনি গোলাবারুদ নিয়মিত তাদেরকে সরবরাহ করা হতো না, তাদেরকে সারা বছর তাদের কাছে অস্ত্র থাকতো কিনা আমার সন্দেহ। আমরা শুনতাম যে অনেক অস্ত্রের পিনগুলো খুলে কোতে রাখা হতো, অস্ত্র থাকতো কিন্তু ওই যে ফায়ারিং পিন তাদের ছিল না। আমি এগুলো শুনেছি এই সমস্ত কথাবার্তা। তো সেই বাহিনী কী করে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করবে? এবং সেই অবস্থা, আর্মিদের মধ্যে যে ট্রমা, সেটা এখনও আছে। এখন আর্মিকে গালাগালি করা হচ্ছে, এখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু তারা যে পুরো জিনিসটি অতীতের মতো করে হ্যান্ডেল করবে, এটা এই 17 বছর কন্টিনিউয়াসলি তাদেরকে অবদমিত করার পর আবার এখন এই জমানাতে যখন আর এক দফা চাকরিচ্যুতি, সমস্ত সিনিয়র জেনারেল আপ টু কর্নেলের উপরে পর্যন্ত যত পদ পদবি আছে সবগুলোকে ট্যাগ দিয়ে আপনি তাড়িয়ে দিলেন। আমান আজমির মতো লোকদেরকে আপনি প্রমোশন দিলেন, ভূতাপেক্ষা প্রমোশন দিলেন, অনেক লোককে আপনি খুব বেশি প্রমোশন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসলেন। ফলে ওখানে যে ভ্যাকুয়ামগুলো তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামগুলো যত বেশি হবে, ততই পর্দার আড়ালে খেলাধুলা বেশি হবে, নানা রকম দুর্ঘটনা ঘটবে, নানা রকম অর্শনের সংকেত দেখা দেবে, অবিশ্বাস দেখা দেবে, এবং রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির যে স্বাভাবিক সৌন্দর্য আছে, স্বাভাবিক রিদম আছে, এগুলো থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।